দর্শক, ভয়ঙ্কর একটা খবর সামনে এসেছে এবং সেই খবরটা উচ্চ আদালত কেন্দ্রিক। আদালত প্রসঙ্গে কথা বলাটা একটু রিস্কি, কিন্তু এই যে খবর, সেই খবরে আদালতের আদতে কোনো দায় আছে কিনা সেটা 100 বার হয়তো আপনাকে ভাবতে হবে, ভেবে বের করতে হবে যে এক্ষেত্রে আদালতের কোনো দায় আছে নাকি প্রফেসর ইউনূসের মেটিকুলাস আইন উপদেষ্টা আসিফ নজরুল আদালতকে পুঁজি করে এক ধরনের ব্যবসা ফেঁদে বসেছিলেন। ভয়ঙ্কর সেই তথ্য হচ্ছে, উচ্চ আদালতে ভয়ঙ্কর জালিয়াতি করে জামিন পাওয়া এবং জামিন নিশ্চিত করা, কারাগার থেকে মুক্তি পাওয়ানোর ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে এবং সেটাও আবার একজন বড় জঙ্গির। ভয়াবহ এই তথ্যটা সামনে এসেছে। এটা নিয়ে দৈনিক মানবজমিনে একটা ভয়ঙ্কর রিপোর্ট করেছে। সেই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে আরাকানের সঙ্গে সম্পৃক্ত একটা জঙ্গি গোষ্ঠীর প্রধান হোতা, তিনি তার জন্য হাইকোর্টের জামিনের কাগজ জালিয়াতি করে সেই কাগজ দিয়ে কারাগার থেকে তাকে মুক্ত করার ঘটনা ঘটানো হয়েছে প্রফেসর ইউনূসের আমলে। তখন আইন উপদেষ্টা যেন কে ছিলেন? আমাদের হায়াল্লা খালেদ আসিফ নজরুল না, যিনি বলেছিলেন যে ২৬ লক্ষ অবৈধ ভারতীয় এদেশে কাজ করছে। পরবর্তীতে আমরা সরকারি তথ্য এবং সরকারি হিসাবে জানলাম ভারতের নাগরিক বাংলাদেশে কাজ করছে এই সংখ্যা মাত্র ১৫০০ মতো। চলুন এই ব্যাপারটা একটু বুঝে ওঠার চেষ্টা করি যে কি ভয়ঙ্কর রকমের চক্রান্ত করে হাইকোর্টের বিচারপতির সই এবং কাগজ জালিয়াতি করে জামিন জালিয়াতির এই ঘটনাটা ঘটেছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন আমলে। যাকে জামিন দেয়া হয়েছে, মানে যার জামিন নিশ্চিত করা হয়েছে, এই সমস্ত কিছুর সঙ্গে আসিফ নজরুলের যে যোগসাজশ ছিল সেটা যেমন নিশ্চিত, তেমনি এই ভয়ঙ্কর সন্ত্রাসী এখন কোথায় আছেন সেটাও একটা বড় মাথা ব্যথার কারণ। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম উচ্চ আদালতে জামিন জালিয়াতির মতো ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে গণমাধ্যমে যখন উঠে আসলো তখন তো এর সঙ্গে আসিফ নজরুলের সম্পৃক্ততা খুঁজতেই হয়। কি বলছে মানবজমিনের শিরোনাম দেখে নিন। সেটা বলছে অবিশ্বাস্য জামিন জালিয়াতি, ৩ শব্দের হেডিং। সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে এক অবিশ্বাস্য জামিন জালিয়াতির ঘটনা ঘটেছে। চট্টগ্রামে কুকি চীনের ২০,০০০ পোশাক জব্দের মামলায় কুকি চীনের জন্য ২০,০০০ পোশাক তৈরি করেছিল। তার মানে কুকি চীনের দ্বারা চট্টগ্রাম অঞ্চল অস্থির করা এবং চট্টগ্রাম অঞ্চলে সন্ত্রাসীর রাজত্ব কায়েম করার যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনারকে জামিন দেওয়ার ঘটনাটা ঘটেছে। কুকি চীনের ২০,০০০ পোশাক জব্দের মামলার আসামি তথ্য গোপন করে জামিন নিয়ে কারামুক্ত হওয়ার তথ্য এবার প্রকাশ হয়ে গেছে। এ নিয়ে তোলপাড় চলছে আদালত অঙ্গনে। প্রধান বিচারপতি পর্যন্ত বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছেন। চাঞ্চল্যকর এই জামিন জালিয়াতির ঘটনা সরাসরি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নজরে আনেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল, বর্তমান অ্যাটর্নি জেনারেল। গত বুধবার অ্যাটর্নি জেনারেলের অভিযোগ আমলে নিয়ে ঘটনা তদন্তে রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীকে নির্দেশ দেন প্রধান বিচারপতি। একই সঙ্গে ৪৮ ঘন্টার মধ্যে রেজিস্ট্রার জেনারেলকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন প্রধান বিচারপতি। বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মানবজমিনকে বলেছেন, আমরা প্রধান বিচারপতির নজরে এনেছি এটা। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এর সঙ্গে জড়িত কারা আছেন সেই সম্পর্কে বিস্তারিত জানাতে পারব। এ প্রসঙ্গে রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, তথ্য গোপন ও জামিন জালিয়াতের ঘটনা সত্য, অর্থাৎ প্রফেসর ইউনূসের আমলে এই মেটিকুলাস ঘটনাটা ঘটেছে। ইতিমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে। আপনারা দ্রুতই তদন্তের অগ্রগতি জানতে পারবেন। আমাদের খুবই জানা দরকার যে এটার পেছনে কারা ছিল, কারা এই ক্ষমতাধর ব্যক্তি। সূত্রমতে তথ্য গোপন করে হাইকোর্ট থেকে জামিন নেওয়া হয়। সেই জামিন আদেশে ২ বিচারপতির স্বাক্ষরের পর তা বদলে ফেলা হয়।
দুই বিচারপতির স্বাক্ষরের পর সেই কাগজই বদলে ফেলা হয়েছে। পরে সেই জামিন আদেশ জালিয়াতির মাধ্যমে সৃজন করে অর্থাৎ তৈরি করে বসানো হয় নতুন করে মামলার নাম্বার এবং থানার নাম। অর্থাৎ বিচারপতি আরেকটা মামলায় আদেশ দিয়েছেন, সেখানে এই মামলার ব্যাপার স্যাপার তথ্য ওখানে বসানো হয়, বসিয়ে এই সন্ত্রাসীর জামিন হয়েছে বলে কাগজ তৈরি করা হয়। সেই কাগজ জেলখানায় নিয়ে যাওয়া হয়, জেলখানার মাধ্যমে তাকে মুক্তও করা হয়। দাখিল করা জামিন আদেশের ভিত্তিতে কারাগার থেকে বেরিয়ে যান চট্টগ্রামে কুকিচিনের 20,000 পোশাক জব্দের ঘটনায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি সায়েদুল ইসলাম, যিনি চট্টগ্রামে অবস্থিত রিংভো অ্যাপারেলসের মালিক। 7 মাস আগে উচ্চ আদালতে তথ্য গোপন ও জামিন জালিয়াতির ঘটনা ঘটলেও তা প্রকাশ পেয়েছে এই সপ্তাহে। 7 মাস আগে এই ঘটনা ঘটেছে প্রফেসর ইউনূসের আমলে। আপনি চিন্তা করেন, এই ঘটনা এভাবেই প্রফেসর ইউনূসের আমলের সমস্ত মেটিকুলাস তথ্য একে একে বেরিয়ে আসছে, কে কোন অপকর্ম করেছে। মামলার আরেক আসামি উচ্চ আদালতে জামিন নিতে এসে ওই আসামির জামিন প্রাপ্তির উদাহরণ টেনে আনলে বিষয়টি প্রকাশ পায়। একই মামলার আরেক আসামি যখন এবার উচ্চ আদালতে জামিন নিতে গেছে, জামিন নিতে গিয়ে আদালতে যখন ওই আসামির জামিনের রেফারেন্স দিয়েছে, তখন ব্যাপারটা ধরা খেয়ে গেছে। বিচারক দেখেছেন ওই আসামিকে তো জামিন দেওয়া হয়নি, তাহলে কোথায় কিভাবে ঘটলো এই ঘটনা, সেখান থেকে এই ঘটনা ফাঁস হয়ে গেছে। যেভাবে তথ্য গোপন ও জামিন জালিয়াতির ঘটনা ঘটে, সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি সাইদুল ইসলাম কারাগার থেকে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আবদুল্লাহ ইউসুফ সুমনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে গত বছরের 16 সেপ্টেম্বর জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসে। ওই দিনের অনলাইন কার্যতালিকা ঘেঁটে দেখা যায় চট্টগ্রাম জেলার সাইদুল বনাম রাষ্ট্র নামে 2টি মামলা আসে। এর মধ্যে 130 নম্বর আইটেমের টেন্ডার নাম্বার ছিল 75,991, 132 নম্বর আইটেমের টেন্ডার নাম্বার ছিল 75,993। 2টি টেন্ডার নাম্বার মামলা কার্যতালিকায় এসেছে সাইদুল ইসলাম বনাম রাষ্ট্র নামে। তবে 131 নম্বর আইটেমের মামলার টেন্ডার নম্বর ছিল 75,993। এই আইটেমটি এসেছে সৈয়দ মিয়া বনাম রাষ্ট্র নামে। 131 এবং 32 নম্বর আইটেমের মামলার টেন্ডার নম্বর হুবহু এক। এখানেই মূল জালিয়াতির ঘটনা সংগঠন হয়েছে বলে জানানো হয়। উচ্চ আদালতে যারা রায় টেম্পারিং করা, জামিনের কাগজ টেম্পারিং করা, ভুল তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করা, আদালতের বিচারপতির স্বাক্ষর করা কাগজ টেম্পার করে সেখানে তথ্য বদল করা, এই ঘটনা নিশ্চিত করে কোনো সাধারণ মানুষ করতে পারে না। এর সঙ্গে নিশ্চিত করেই রাষ্ট্রের বড় বড় জায়গার হাত রয়েছে। সেই জায়গাগুলো কি আমি উচ্চারণ করতে চাই না। সেই জায়গাতে কাজ করা মানুষগুলো কোনোভাবে বর্তমান সরকারের সঙ্গেও সম্পৃক্ত হয়ে গেছে কিনা সেটাও এই সরকারকে দেখতে হবে। এবং এই ঘটনা উচ্চ আদালতে ঘটেছে, নিম্ন আদালতে ঘটলে বলা যায় যে নিম্ন আদালতে অত গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে না, কিংবা অত গুরুত্ব সহকারে সব কিছু দেখা হয় না, এরকম অজুহাত দেখানো যেতে পারে। কিন্তু হাইকোর্টে যখন এটা হবে, তখন অবশ্যই এর সঙ্গে আইন মন্ত্রণালয়ের সংযুক্তি থাকবে। আইন মন্ত্রণালয় অবশ্যই এটা জানে এবং তাদের মেটিকুলাস হস্তক্ষেপেই এই ঘটনা যদি না ঘটে, তাহলে এরকম ঘটনা ঘটানোর সাহস অন্য কারো পক্ষে থাকার কথা নয়। তাহলে কি এই ভয়ঙ্কর সন্ত্রাসীকে জামিন যেভাবে নিয়ে দেয়া হলো, এর জন্য প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডান হাত আসিফ নজরুলকে দায়ী ভাবা যায় না? তাকে কি জিজ্ঞাসাবাদ করা যায় না? তাকে কি এর জন্য কাঠগড়ায় দাঁড় করানো যায় না? অনেকগুলো প্রশ্ন, এবং অনেকগুলো প্রশ্ন, এত প্রশ্ন জমা পড়ছে। প্রফেসর ইউনূসের উপদেষ্টাদের এত তথ্য বেরিয়ে আসছে, জালিয়াতি এবং দুর্নীতি, মববাজি, হামলা, মামলা, এহেন কোনো তথ্য নেই যা বেরিয়ে আসছে না প্রফেসর ইউনূস তার নিজের এবং তার উপদেষ্টাদের। এটার সঙ্গেও আসিফ নজরুলের সম্পর্ক আছে নাকি অন্য উপদেষ্টাদের সহ সম্পর্ক রয়েছে, সেটা এখনই খুঁজে বের করতে হবে, এবং এটা একটা ইমানি দায়িত্ব হয়ে পড়েছে বর্তমান সরকারের। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই ভয়ঙ্কর তথ্যগুলো যখন একের পর এক বেরিয়ে আসছে, তখন মনে হচ্ছে না যে প্রফেসর ইউনূস তার মিশনে
পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলে এখন আমরা ধরে নিতে পারি, নাকি এই ব্যর্থতার কথা যেটা বলছি সেটা আসলে ব্যর্থতা নয়, তিনি সফল হয়েছেন এবং সফল যেগুলোতে হয়েছেন সবই 2 নম্বর পথ অবলম্বন করেছেন এবং 2 নম্বর পথ যেগুলো অবলম্বন করেছেন সেগুলো এখন সব একের পর এক ফাঁস হচ্ছে। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।